হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য এইচএসসি এমটি 2024 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2 থেকে একটি শর্ট সাজেশন দিব। আশা করি এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে। প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে হিউম্যান রিসোর্স বিষয়ক বিশ্লেষণ। এখানে হচ্ছে উপ অধ্যায় 1.1 তথ্য সংগ্রহ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। এক নং প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস কাকে বলে, অথবা এটা তোমাদের বিকল্প হিসাবে কিভাবে আসতে পারে, প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি বলতে কি বোঝায় এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নেবা। 2 নং প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। এই প্রশ্নটি খুব ভালো করে পড়ে নেবা। 3 নং প্রশ্ন হচ্ছে ক্লাউড স্টোরেজ কাকে বলে, এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নেবা। 4 নং প্রশ্ন হচ্ছে সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ অনুসন্ধান পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। তারপর আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের উদ্দেশ্য অথবা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা যেভাবে আসতে পারে সিদ্ধান্ত গ্রহণের তথ্যের গুরুত্ব বর্ণনা করো। 2 নং প্রশ্ন হচ্ছে প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো বর্ণনা করো। 3 নং প্রশ্ন হচ্ছে প্রাথমিক মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো বর্ণনা করো। 4 নং প্রশ্ন হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের পার্থক্য আলোচনা করো। উপাধ্যায় 1.2 নাম হচ্ছে প্রতিষ্ঠানের ইউনিট লেভেল লেভেল কর্মীদের কাজের বিশ্লেষণ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটা হচ্ছে কার্য বিশ্লেষণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিব। 2 নং প্রশ্ন হচ্ছে শ্রমিক আবর্তনের হার কি, এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 3 নং প্রশ্ন হচ্ছে জনতত্ত্ব গণনা বলতে কি বোঝায়। 4 নং প্রশ্ন হচ্ছে কার্যভিত্তিক পদ বিশ্লেষণ হার কি। 5 নং প্রশ্ন হচ্ছে সুপারিশমূলক বিশ্লেষণ কাকে বলে। 6 নং প্রশ্ন হচ্ছে কার্য বিশ্লেষণ ও কার্য ফলাফল মূল্যায়নের মধ্যে পার্থক্য দেখাও, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 7 নং প্রশ্ন হচ্ছে কার্য বিশ্লেষণ পদ্ধতি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ে নিব। 8 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স বিশ্লেষণ ধারণা দাও। তারপর আমরা রচনামূলক যে প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স বিশ্লেষণের বিষয়সমূহ বর্ণনা করো, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে কার্য বিশ্লেষণের পদ্ধতি সমূহ প্রকারভেদ বর্ণনা করো, এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। অধ্যায় 2 নাম হচ্ছে কর্মী কার্যফল মূল্যায়ন সহায়তা। অধ্যায় 2 কে কয়েকটা উপঅধ্যায় ভাগ করা হয়েছে। উপঅধ্যায় 2.1 তথ্য প্রাথমিক বিশ্লেষণ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে পরিসর কি। 2 নং প্রশ্নটি হচ্ছে কোডিং কাকে বলে। 3 নং প্রশ্নটি হচ্ছে তথ্য বিশ্লেষণ কাকে বলে। 4 নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে তথ্য অন্তর্ভুক্তকরণ বলতে কি বোঝায়। 5 নং প্রশ্ন হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা বলতে কি বোঝায়। উপঅধ্যায় 2.2 কর্মীদের কার্যফল মূল্যায়ন। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। কার্যফল মূল্যায়ন বলতে কি বোঝায়। 2 নং প্রশ্ন হচ্ছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন বলতে কি বোঝায়। 3 নং প্রশ্ন হচ্ছে কর্মস্থল পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে। 4 নং প্রশ্ন হচ্ছে নম্বর পদ্ধতি কাকে বলে। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কার্যফল মূল্যায়নের পদ্ধতিগুলো আলোচনা করো। 2 নং প্রশ্ন হচ্ছে কার্যফল মূল্যায়নের সুবিধাসমূহ বর্ণনা করো। 3 নং প্রশ্ন হচ্ছে কার্যফল মূল্যায়নের অসুবিধাসমূহ আলোচনা করো। উপঅধ্যায় 2.3 পদোন্নতি 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 ও বদলি। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব। পদোন্নতি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিব। 2 নং প্রশ্ন পদোন্নতি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিব। 3 নং প্রশ্ন হচ্ছে বদলি বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়ে নিব। 4 নং প্রশ্ন হচ্ছে পদবি পরিবর্তন ও সংবলিত পদোন্নতি ও শুল্ক পদোন্নতির মধ্যে পার্থক্য দেখাও। 5 নং প্রশ্ন হচ্ছে
পদবি পরিবর্তনমূলক পদোন্নতি ও পরোক্ষ পদোন্নতির মধ্যে পার্থক্য দেখাও। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে পদোন্নতি ভিত্তিগুলো সম্পর্কে আলোচনা করে, এটি বিএমটিউ 2023 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে পদোন্নতির সংজ্ঞা দাও, পদোন্নতির উদ্দেশ্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। অধ্যায় 3 কর্মীদের সুযোগ সুবিধা নির্ধারণ। এখান থেকে আমরা যে উপ অধ্যায়গুলা 3.1 কর্মীদের সুযোগ সুবিধা মূল্যায়ন, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। কর্মীদের সুযোগ সুবিধা বলতে কি বোঝায়? 2 নং প্রশ্ন হচ্ছে বেতন ও মজুরির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো খুবই ভালো করে পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। 3 নং প্রশ্ন হচ্ছে কর্মী কাকে বলে, এটি বিএমটি 2023 সালে এসেছিল, অথবা এটা এইভাবে আসতে পারে, কর্মী সম্পর্কে ধারণা দাও। 4 নং প্রশ্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বলতে কি বোঝায়, অথবা প্রভিডেন্ট ফান্ডে ধারণা দাও। 5 নং প্রশ্ন হচ্ছে ন্যূনতম বেতন ও মজুরি এবং যথাযথ বেতন ও মজুরির মধ্যে পার্থক্য দেখাও। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে কর্মীদের সুযোগ সুবিধার গুরুত্ব বর্ণনা করো, এটি বিএমটি 2023 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে কর্মী কাকে বলে, কর্মীর প্রকারভেদ আলোচনা করো, এটি বিএমটি, এটাও খুব ভালো করে প্রশ্নটা পড়ে নিবা। 3 নং প্রশ্ন হচ্ছে মজুরির প্রকারভেদ বর্ণনা করো, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা, এটার অথবাও আসতে পারে, বেতন ও মজুরি প্রকারভেদ ব্যাখ্যা করো। উপ অধ্যায় 3.2 নিরাপত্তা ও কর্ম পরিবেশ। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নম্বর হচ্ছে কর্ম পরিবেশ বলতে কি বোঝায়, এটি বিএমটি 2023 সালে এসেছিল, এই প্রশ্নটি খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে দুর্ঘটনা কি। 3 নং প্রশ্ন হচ্ছে আমাদের ঐক্য নীতি ও নির্দেশনার ঐক্য নীতির মধ্যে পার্থক্য দেখাও। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে নিরাপত্তা কর্ম পরিবেশ এই গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নং প্রশ্ন হচ্ছে কর্মীর স্থির কার্যচাপের কারণগুলো বর্ণনা করো। 3 নং প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ও কর্ম পরিবেশ সংক্রান্ত নীতিমালা সমূহ বর্ণনা করো। 4 নং প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে কার্যচাপের উৎসসমূহ বর্ণনা করো। অধ্যায় 4 বাংলাদেশের শ্রম আইন, কর্মী শৃঙ্খলা ও শ্রমিক সংঘ। উপ অধ্যায় 4.1 বাংলাদেশের শ্রম আইন, এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিদ্যমান শ্রম আইন পরিষেবা বিধিসমূহ কি কি। 2 নং প্রশ্ন হচ্ছে শ্রম আইন অনুযায়ী শিশু ও কিশোর নিয়োগের যে বিধি নিষেধের বিধান রয়েছে তা ধারণা দাও। 3 নং প্রশ্ন হচ্ছে শ্রমিক সংঘ কাকে বলে। অধ্যায় 5 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স পরিকল্পনা কি, এটি বিএমটি 2023 এবং 25 সালে এসেছে, 25 সালে এসে থাকলে প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে সফটওয়্যার বলতে কি বোঝায়, এটি বিএমটি 2023 সালে এসেছে। 3 নং প্রশ্ন স্পার্ক কাকে বলে, এটি বিএমটি 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত সফটওয়্যার বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 5 নং প্রশ্ন হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার কেন তৈরি করা হয়, এটিও বিএমটি ভালো করে পড়ে নিবা। রচনামূলক প্রশ্ন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে সফটওয়্যার কিভাবে ব্যবহার ব্যবহার হয় তা বর্ণনা দাও। 2 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বর্ণনা করো, এটি বিএমটি 2023 সালে এসেছিল, খুব ভালো করে পড়ে নিবা। 3 নং প্রশ্ন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে ধরনের সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে তার পরিচিতি কি, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। তারপরে অধ্যায় 6 উদ্যোক্তা উন্নয়ন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখান থেকে দেখো উপ অধ্যায় 6.1 ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সম্পর্ক। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা ভালো করে পড়ে নিব।
এক নম্বর হচ্ছে সুইট অ্যানালাইসিস কি, অথবা সুইট বিশ্লেষণ সম্পর্কে ধারণা দাও। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে উদ্যোক্তা কাকে বলে, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। অথবা এটা বিকল্প তোমাদের এভাবে থাকতে হবে, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার ধারণা দাও। 4 নং প্রশ্ন হচ্ছে যে উদ্যোক্তায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ব্যাখ্যা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 5 নং প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় বলতে কি বোঝায়, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। সুইট বিশ্লেষণ কি ব্যাখ্যা করে, এটি বিএমটি বোর্ড 2023 সালে এসেছিল। অথবা এটা বিকল্প হিসাবে আসতে পারে, সুইট অ্যানালাইসিস এর উপাদানগুলো বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। 2 নং প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী কাল্পনিক পরিকল্পনা তৈরি করো, অথবা ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা চক সম্পর্কে আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে যাবে। আসসালামু আলাইকুম।